এ পর্যায়ে সিমরান সাইমানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে কান্না আরম্ভ করে দিল। অতিরিক্ত কান্না করে সাইমানের পিঠ ভিজিয়ে দিয়েছে। সাইমান চোখ বন্ধ করে নিজেকে আটকানোর চেষ্টা করছে। এভাবে তার রাগ বিফলে যেতে পারে না। সিমরান কাঁদতে কাঁদতে বলল, আমায় ক্ষমা করে দিন প্লিজ শান। আমি আপনাকে সত্যিই চিনতে পারিনি। অনেক অপমান করেছি আমি আপনাকে। আমায় ক্ষমা করে দিন প্লিজ। আমি যাকে ভালোবাসি সেটা আপনিই হলেন, তবে সায়মান হিসেবে না, শান হিসেবে। আমি তো আমার ছোট্টবেলা সেই শান ভাইয়াকে ভালোবাসি, যার কারণে আমি সাইমনকে ফিরিয়ে দিয়েছিলাম। আমি চিনতে পারিনি আপনাকে। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমায় শাস্তি দিন আপনি। আমি সব শাস্তি মাথা পেতে নিব। সাইমান আর নিজেকে আটকে রাখতে পারল না। পেছনে ফিরে সিমরানকে নিজের বক্ষ মাঝে গভীরভাবে আবদ্ধ করে নিল। সাইমান চোখ বুজে আছে। এতদিন পর তার হৃদয়টা যেন পরিপূর্ণ হয়েছে। যেদিন সিমরানের পরিচয় জানতে পারে সেদিনই ইচ্ছে করেছে সিমরানকে এভাবে জড়িয়ে ধরতে। এই মুহূর্তে শান্তির বাতাস যেন সাইমানের শরীরে বয়ে যাচ্ছে। সিমরান সাইমানের বক্ষ মাঝেই জোরে জোরে ফোপাতে থাকে। সাইমান কিছু বলল না। যত ইচ্ছে কেঁদে নিক, কান্নার ফলে মনের গুমোট কষ্টটা বেরিয়ে আসবে। কিছু সময় পর সাইমান সিমরানকে সামনে এনে কপালে একটা চুমু এঁকে দেয়। সাথে সাথে এক অদ্ভুত শিহরণ বয়ে যায় সিমরানের সারা শরীরে। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলে সিমরান। সাইমান সিমরানের কপালের সাথে কপাল ঠেকিয়ে বলল, শ্, একদম কান্না করবে না। তুমি জানো না, তোমার কান্না আমি একদম সহ্য করতে পারি না। সাইমানের এত কাছে আসায় যেন দম আটকে যায় সিমরানের। কান্নার বেগ কমিয়ে দেয়। এতক্ষণ সাইমানকে জড়িয়ে ধরলেও এখন একরাশ লজ্জা ঘিরে ধরে সিমরানকে। সাইমান বলল, তুমি জানো ফুল, এত বছর তোমার অভাবে বিষাক্তময় জীবন কেটেছে আমার। তোমার কোনো ধারণা নেই কোথায় কোথায় না খুঁজেছে। তোমাকে হারানোর পর বুকের এই বাম পাশটাতে একটা ক্ষতের সৃষ্টি হয়। জানি না এই ক্ষত কবে সেরে উঠবে। সিমরান সাইমনের কথা মন দিয়ে শুনছে। সিমরান সাইমনের দিকে তাকিয়ে বলল, আপনি চিন্তা করবেন না শান ভাইয়া। আমি আপনাকে ভালোবাসা দিয়ে আপনার সব ক্ষত আমি সারিয়ে দেব। কথাটা শুনেই যেন প্রাপ্তির হাসি ফুটে ওঠে সাইমনের অধরে। সিমরান আবারও বলল, কিন্তু এতদিন আপনি আমাকে সবকিছু কেন জানাননি? লুকিয়ে কেন রেখেছেন? যেদিন তুমি বাবাকে তোমার পরিচয় দিয়েছ, সেদিন বাবা তোমাকে চিনতে পারে এবং আমাকে সব জানায়। বিশ্বাস করো ফুল, তখন যেন আমি অন্যরকম হয়েছে। আমি যেন নিজের মাঝে ছিলাম না। তখন পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। ইচ্ছে করছিল এক ছুটে তোমার কাছে চলে যায়, কিন্তু তা সম্ভব ছিল না। এবার তোমাকে আমি বোঝাতে চেয়েছি যে আমি তোমার সান, কিন্তু এত কিছু করার পরেও তুমি আমাকে চিনতে পারোনি। ভেবেছি তোমাকে আমার মনের কথা বলার পরে সব বলবো, কিন্তু তাও তুমি বলতে দিলে না। সেদিন সেই ব্রিজে তোমাকে এক এক করে সব বলতে চেয়েছে। সেদিন তুমি যা করেছো তখনও বলা হয়ে ওঠেনি। সিমরানের নিজেকে বেশ অপরাধী মনে হচ্ছে। অপরাধী সুরে বলল, আমাকে আপনি ক্ষমা করে দিন প্লিজ শান ভাইয়া। আমি না সত্যি বুঝতে পারিনি। অনেক বড় ভুল হয়ে গেছে আমার। সাইমন সিমরানের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ক্ষমা করবো না যদি আবার আমাকে আপনি অথবা সান ভাইয়া বলেছ। এখন থেকে আমাকে শুধু সান বলবে এবং ছোটবেলার মতো তুমি করে বলবে, বুঝলে? সিমরান এবার লজ্জায় মাথা নিচু করে ফেলে। এরপর মাথা উপর নিচ করে তা দেখে সাইমন মুচকি হেসে সিমরানকে বুকের মাঝে আবদ্ধ করে ফেলে। আবারও একে অপরের আলিঙ্গনে বেঁধে ওঠে। দুজনে দুজনের মাঝে প্রশান্তি খুঁজে পায়। ছাদের দরজার কাছে দাঁড়িয়ে এদের ভালোবাসা দেখছে চারজোড়া চোখ। তাদের চোখে একরাশ মুগ্ধতা ছড়িয়ে আছে। দিশার চোখে পানি চিকচিক করছে। ফাইনালি তার বেস্টু তার প্রিয় মানুষকে খুঁজে পেয়েছে। তার ভাইকে পেয়েছে। তাহি তার ভাইকে এত খুশি কখনোই দেখেনি। ভাইয়ের এত খুশি দেখে সেও ভীষণ খুশি। সবার মধ্যে যেন খুশির ছড়াছড়ি। সবাই আর দেরি না করে দৌড়ে গিয়ে তাদের ভালোবাসায় বেঘাত ঘটায়। এক এক করে সবাই জড়িয়ে ধরে তাদের দুজনকে। তারাও হাসি মুখে সবাইকে জড়িয়ে ধরে। শেখ বাড়িতে প্রবেশ করেছে একটা কালো গাড়ি। গাড়িটা হলো সাইমানের। গাড়ি থেকে নেমে দাঁড়ালো, সাথে দীপও নামলো। আজ কত বছর পর এবারের সীমানায় পা দিয়েছে সাইমান। এখানে আসার উদ্দেশ্য হলো ইমরান শেখ এবং ইনায়া শেখকে শাস্ত্রের প্রদান করা এবং সিমরান ও তার পরিবারকে সব ফিরিয়ে দেয়া। সাইমান কিছুক্ষণ তাকিয়ে আছে বাড়িটার দিকে। এ বাড়িতেই সে এক নতুন জীবন ফিরে পেয়েছে। এ বাড়িতে কত স্মৃতি তার। সাইমানের বুকের মাঝে কেমন যেন হচ্ছে। এক পা এক পা করে সামনে এগোচ্ছে সাইমান। তার পেছনে এগোচ্ছে দ্বীপ।
একসময় তারা বাড়ির ভেতরে প্রবেশ করলো। ইনা শেখ ড্রয়িং রুম গোছাচ্ছিল, তখন সাইমন আর দীপকে দেখতে পেয়েই তড়িঘড়ি করে তাদের কাছে ছুটে যায় এবং বলে। সাইমন তীক্ষ্ণ দৃষ্টিতে ইনায়া শেখের দিকে তাকিয়ে বলল। আসতে তো আমাকে হতোই। ইনায়া সাইমনের কথার অর্থ যেন বুঝতে পারল না। তিনি হেসে বলল। সাইমন আর দীপ ভেতরে ঢুকলো, তারপর গিয়ে সোফায় বসে পড়ল। ইনায়া শেখ তড়িঘড়ি করে বলেই রান্নাঘরের দিকে যেতে নিলে সাইমন গম্ভীর কণ্ঠে বলল। আমরা এখানে খেতে আসিনি মিসেস শেখ। মিসেস শেখকে ডেকে দিন। সাইমনের কথা শুনে পাজোরা থেমে যায় ইনায়া শেখের। সাইমন তাকে এভাবে ডাকছে, সে তো আগে তাকে ছোট মামুনি বলতো, আজ তাহলে কি হলো? ইনায়া শেখ বলল। আমি জানি আপনি কি বলতে চাইছেন। আপনি এবং আপনার হাজব্যান্ড যা করেছেন তারপরে মামুনি ডাক শোনার যোগ্যতা আপনার আছে? ইনায়া শেখ চুপ করে রইলেন। তার মানে শান সব জেনে গেছে। সে তো ঠিকই বলেছে, যে পাপ করেছে তারা, তারপর এমন ডাক আশা করেন কিভাবে? একটু পর সিঁড়ি বেয়ে নামছে ইমরান শেখ। সোফায় সাইমনকে দেখে বেশ হকচকিয়ে যান তিনি। নিচে নেমে সোফায় বসতে বসতে বলল। কি ব্যাপার, হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? সাইমন তার ছিল হেসে বলল। বাকিটা কখন আপনার ছিল মিস্টার শেখ? কথাটা শুনে ভ্রু কুঁচকে এলো ইমরান শেখের। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি অন্যের বাড়ি চিনিয়ে কিভাবে বলতে পারেন এটা আপনার বাড়ি? সাইমনের এহেন কথা শুনে রেগে যায় ইমরান শেখ। কড়া গলায় সাইমনকে বলল। মুখ সামলিয়ে কথা বলো। ভুলে যেও না তুমি কার বাড়িতে বসে কথা বলছো। ভুলে কি করে যায় বলুন তো? আমি খুব ভালো করে জানি আমি ইমতিয়াজ শেখের বাড়িতে বসে কথা বলছি। কি বললেন? মুখ সামনে কথা বলবো? কিন্তু ভুল কিছু আমি বলেছি মিস্টার শেখ? বাড়িটা আপনি চিনিয়ে নেননি, ইমতিয়াজ শেখের সবকিছু নিজের নামে করে নেননি, তার পরিবারকে বাড়ি থেকে বের করে দেননি। সাইমনের কথা শুনে এবার শরীর থেকে ঘাম বের হচ্ছে ইমরান শেখের। সাইমন কি করে সব জানলো? এখন তো তাদের ছাড়বে না। সাইমন আবারও বলল। লিসেন, এখানে আমি যে কারণে এসেছি, যেভাবে এই সব কিছু আপনি চিনিয়ে নিয়েছেন সেভাবে সব কিছু আবার ইমতিয়াজ আঙ্কেলের নামে করতে হবে। নাহলে আপনি ভাবতেও পারবেন না আমি কি করব। ইমরান শেখের চোখ দিয়ে পানি চলে এসেছে। কান্না জড়িত কণ্ঠে সাইমনকে বলল। আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এজন্য আমি এই পর্যন্ত কম কষ্ট পাইনি। এত বড় অন্যায় করার কারণে নিজের ছেলেকে হারিয়েছি। এত বড় বাড়িতে আমরা থাকি ঠিকই, কিন্তু আমাদের মধ্যে বিন্দুমাত্র সুখ নেই বাবা। আগের মতো আনন্দ নেই বাবা। সেদিন এত বড় অন্যায় করার পর আস্তে ধীরে নিজেদের ভুল বুঝতে পারি আমরা ঠিক কাজ করিনি। এরপর আমি আর ইনায়া অনেক খুঁজেছি আমার ভাইয়ের পরিবারকে, আমার পরিবারকে, কিন্তু কোথাও পাইনি। তাদেরকে ফেলে আমি আবার সব ভাইয়ের নামে করে দিতাম। বিশ্বাস করো, আমরা কম শাস্তি পাচ্ছি না শান। বলেই কান্নায় ভেঙে পড়ল ইমরান শেখ। এবার ইনায়া শেখ বললেন। সাইমন নীরবে সব শুনছে। সে যেমন ভেবে নিয়েছিল তার সম্পূর্ণ বিপরীত হচ্ছে যেন। সে তো ভেবেছিল তায়ানের মা বাবা কখনো ভুল স্বীকার করবে না এবং এ নিয়ে ঝামেলা করবে, কিন্তু না, তারাও নিজেদের ভুল বুঝেছে। তারাও খুঁজেছে তার ফুলের পরিবারকে। দীপ সাইমনের কানের কাছে গিয়ে বলল। শান, আমার মনে হচ্ছে আঙ্কেল আন্টি সত্যি বলছে। ওনারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। এত বছর ওনারাও কষ্ট পেয়েছে। আমার মনে হয় ওনাদের ক্ষমা করে দেওয়া উচিত। হুম, সাইমন ইমরান শেখের উদ্দেশ্যে বলল। রিল্যাক্স, কান্না থামান। আমার কাছে ক্ষমা চেয়ে কিছু হবে না। আপনারা বরং ইমতিয়াজ আঙ্কেলের পরিবারের কাছে ক্ষমা চান। ইমরান শেখ বলল। কিন্তু কিভাবে? তখনই সাইমন কাউকে ডাক দিল। সাথে সাথে ভেতরে ঢুকলো তায়ান, সিমরান আর শিহাদ। তায়ান ডান হাত দিয়ে সিমরানের এক হাত ধরেছে এবং বাম হাত দিয়ে শিহাদের এক হাত ধরেছে। তায়ানকে দেখে চমকে তাকায় ইমরান শেখ এবং ইনায়া শেখ। তায়ান আস্তে আস্তে তাদের নিয়ে ভেতরে ঢুকে। সিমরানের পা যেন কাঁপছে। কত বছর পর নিজের বাড়িতে পা রেখেছে সিমরান। বাড়িটা দেখেই চোখ ভিজে ওঠে সিমরানের। তায়ান এক পা করে এগিয়ে যাচ্ছে তার মা বাবার দিকে। তাদের খুব কাছে গিয়ে দাঁড়িয়েছে এবং বলে। চিনতে পারছেন মিস্টার অ্যান্ড মিসেস শেখ? এদের চিনতে পারছেন? তায়ানের কথায় দুজনেই সিমরান এবং শিহাদের দিকে তাকায়। তারা চিনতে পারেনি।
প্রশ্নসিদ্ধ চোখে তায়ানের দিকে তাকায়। সিমরান নিজের চাচা চাচিকে দেখে চোখের পানি আটকিয়ে রাখতে পারেনি। সিমরান কাঁপাকাঁপি পায়ে ইমরান শেখের সামনে গিয়ে বলে, আমাকে চিনতে পারছো ছোট আব্বু? আমি আমি তোমাদের ফুল, সেই ফুল যাকে তুমি নিজের মেয়ের মতো আদর করতে, মনে আছে তোমার? সিমরানের কথা বুঝে উঠতে বেশ সময় লাগে ইমরান শেখের। যখন বুঝতে পেরেছেন তখন যেন নিজের কানকে বিশ্বাস করতে পারেননি। সোফা থেকে উঠে ছুটে গিয়ে সিমরানকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। ইনায়া শেখ এত করে বুঝতে পেরেছেন সিমরানও ইমরান শেখকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে, যেন সে ভুলে গেছে এই মানুষটা তাদের সাথে কত বড় অন্যায় করেছে। ইমরান শেখ কান্নারত মুখে সিমরানের দিকে তাকিয়ে বলে, আমাকে মাফ করে দে মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ক্ষমা করে দে তোর পচা ছোট আব্বুকে। ইনায়া শেখও সিমরানের কাছে এসে কান্না করে বলতে থাকে। সিমরান এবার ইনায়া শেখকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ইনায়া শেখকে ছেড়ে সিমরান তাদের দিকে তাকিয়ে বলল, ছি ছি, এভাবে বলো না তোমরা। তোমরা যা করেছো তার ভুল বুঝতে পেরেছো, এটাই তো অনেক। মানুষ জীবনে না বুঝে কত ভুল করে। তোমরা এভাবে ক্ষমা চেও না প্লিজ। তোমরা না বুঝে ভুল করেছো সেটা। ইমরান এবং ইনায়া শেখ দুজনে চেয়ে আছে সিমরানের দিকে। এত বড় অন্যায় করেছে, তারপরেও মেয়েটা এত সহজে তাদেরকে মেনে নিল। এবার ইমরান আর ইনায়া দুজনে নিজেদের ছেলের কাছে ক্ষমা চেয়ে নেয়। তায়ানও তার বাবা মাকে ক্ষমা করে তাদের জড়িয়ে ধরে। তায়ান বলল, এবার তোমাদের মামুনির কাছে ক্ষমা চেয়ে তাদের আবার এই বাড়িতে ফিরিয়ে আনতে হবে। ইমরান শেখ উপর নিচ মাথা নাড়ালো। ইমরান শেখ তায়ানকে ছেড়ে সিহাদকে কোলে তুলে নিল এবং অনেক আদর করল। সিহাদও যেন খুব খুশি। সাইমন সোফায় বসে মুচকি হাসে। তখনই সিমরান তার পাশে বসে তার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ শান। সাইমন যেন বুঝতে পারে। সাইমন সিমরানের কাঁধের উপর এক হাত দিয়ে মুচকি হেসে বলল, ধন্যবাদ, আর কিছু নেই ফুল। করেছেন, এ পর্যন্ত আপনি অনেক কিছু করেছেন। আজকে আমার পুরো পরিবারকে ফিরিয়ে দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সাইমন সিমরানের একদম কাছে গিয়ে তার কপালে কপাল ঠেকিয়ে বলল, আমি কিছু করিনি। আমি যা করেছি সব আমার ফুলের জন্য করেছে, আমার ফুলের খুশির জন্য করেছে। তার জন্য আমি সব করতে পারি। সিমরানের যেন শ্বাস আটকে যাচ্ছে। সাইমনের নিঃশ্বাস তার মুখে পড়ছে। তখনই পাশ থেকে দীপ গলা খাকার দিয়ে বলল, আহাম, তোরা হয়তো ভুলে যাচ্ছিস আমি তোদের পাশেই আছি। আমাকে ছাড়, এখানে বড় ছোট সবাই রয়েছে। দিন দুপুরে এসব করা কি খুব দরকার? সাথে সাথে সিমরান দূরে সরে গেল। ইস, কি লজ্জা লাগছে তার। মন চাইছে দৌড়ে নাম না জানা দেশে পালিয়ে যেতে। সিমরানের লজ্জা লাগলেও সাইমনের যেন বিন্দুমাত্র লজ্জা হচ্ছে না। বেশ কিছুক্ষণ পর ইমরান শেখ এবং ইনায়া শেখ সহ সবাই চলল সিমরানদের বাসার উদ্দেশ্যে। বাসার কলিং বেল বাজতেই দরজা খুলে দিল ইস্তিফা বেগম। দরজার ওপাশে চেনা মুখগুলো দেখে হাসি ফুটে উঠল। সবাই ভেতরে ঢুকলো। তখনই ইমরান শেখ আর ইনায়া শেখকে দেখে হাসি মিলিয়ে গেল ইস্তিফা বেগমের। বেশ অবাক হয়েছেন তাদের দেখে। ইনায়া শেখ ইস্তিফা বেগমকে দেখা মাত্রই তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। এমনটার জন্য মোটেও প্রস্তুত ছিল না ইস্তিফা বেগম। ইনায়া শেখ ইস্তিফা বেগমকে ছেড়ে তার সামনে দু হাত দিয়ে ক্ষমা চেয়ে বলল। এবার যেন ইস্তিফা বেগমের চোখে পানি চলে এলো। তিনি ইনায়া শেখের হাত দুটি ধরে বলল, না না, এ তুমি কি বলছো ইয়ানা? চিচি, ক্ষমা চেয়ে আমাকে ছোট করতে এসছো? তখন ইমরান শেখও একই কাজ করে বলল, ভাবি, কি বলবো আমরা বুঝতে পারছি না। এই মুখ নিয়ে আপনার সামনে দাঁড়াতে ইতস্তত হচ্ছে। সেদিন আমরা নিষ্ঠুরতম কাজ করেছি। লোভে পড়ে পরিবারকে চিনতে পারিনি, কিন্তু যখন পরিবারের অভাব অনুভব করি তখন নিজেদের করা ভুল বুঝতে পারি। আপনাদের অনেক খুঁজেছি, কোথাও পাইনি। ভাবি, আমাদের আপনি মাফ করে দিন। ফিরে চলুন আপনার বাড়িতে দয়া করে, প্লিজ ভাবি। ইমরান শেখ ইস্তিফা বেগমের বয়সে বড় হলেও বড় ভাইয়ের বউ হিসেবে ভাবি ডাকেন। ইমরান শেখ ও ইনায়া শেখও ভালোবেসে বিয়ে করেন। তারা ইমতিয়াজ আর ইস্তিফা শেখের অনেক আগেই বিয়ে করেন। বিয়ের 1 বছর পরই তায়ান দুনিয়াতে আসে। তাদের বিয়ের 4 বছর পর সিমরানের বাবা মা বিয়ে করে। তাদের বিয়ের 2 বছর হয়ে যায়, কিন্তু তারাও কোনো সন্তানের মুখ দেখতে পায়নি। এই নিয়ে ইস্তিফা বেগম অনেক ভেঙে পড়েন।
আরও 2 বছর পর তাদের ঘর আলো করে আসে সিমরান, যার কারণে তায়ান সিমরানের অনেক বড়। ইস্তিফা বেগম নিজের চোখের পানি আটকাতে পারেন না। কাঁদতে কাঁদতে তিনি বলেন, ভাই, আপনি দয়া করে এভাবে ক্ষমা চাইবেন না প্লিজ। সত্যি বলছি, আমি আপনাদের প্রতি একটুও রেগে নেই। তাই ক্ষমা চেয়ে আমাকে আর ছোট করবেন না। সরি, তাই ক্ষমা চেয়ে আমাকে আর ছোট করবেন না প্লিজ। ঠিক আছে ভাবি, তাহলে ওই বাড়ির ফিরে চলুন, আমরা আপনাকে নিতে এসেছি। ইস্তিফা বেগম কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে, ফিরে যাব। কথাটা শোনা মাত্রই সকলে খুশি হয়ে যায়। সকলের মধ্যে যেন খুশির জোয়ার বয়ে যাচ্ছে। সিমরান যেন খুশিতে পাগল হয়ে যাচ্ছে। তারা আবার সবাই একসাথে থাকবে, আবার আনন্দে মেতে উঠবে শেখ পরিবার। সিমরানের নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। এত বছর পর সে সব ফিরে পেয়েছে। তার মধ্যে যেন দুঃখ বলতে কিছুই নেই। এক এক করে 3টে গাড়ি শেখ বাড়িতে প্রবেশ করছে। আজ থেকে সিমরানরা আবারও নিজেদের বাড়িতে থাকবে। ইমরান শেখ, ইনায়া শেখ এবং তায়ান আগেই চলে এসেছে। তাদের সব ব্যবস্থা করতে হবে। গাড়ি থেকে এক এক করে নামছে সকলে। প্রথম গাড়িতে সাইমান, দীপ, সিমরান, তাহি, দিশা। পরের গাড়িতে ড্রাইভার ইস্তিফা বেগম, ইবা তাহজিদ, ইরা তাহজিদ ও তিশা। পরের গাড়িতে আনোয়ার তাহজিদ, আয়মান তাহজিদ ও শিহাদ। ইস্তিফা বেগম ইরা তাহজিদ এবং ইবা তাহজিদের সাথে সাক্ষাৎ করে নেন। ইরা তাহজিদ যেন কান্না করে দেন, সাথে ইস্তিফা বেগমও। আজ তাহজিদ পরিবারও এসেছে শেখ পরিবারে। এর মাঝেই ইস্তিফা বেগম আনোয়ার তাহজিদের কাছে ক্ষমা চেয়ে নেন। আনোয়ার তাহজিদ এতে কিছু মনে করেননি বলে জানিয়েছেন ইস্তিফা বেগমকে। এরপর আস্তে আস্তে সকলে শেখ বাড়িতে প্রবেশ করে। প্রথমে এক এক করে ইয়াং যুবক যুবতীরা প্রবেশ করে, তারপর সকলে প্রবেশ করে। ইস্তিফা বেগম এত বছর পর নিজের বাড়ি দেখে আবেগপ্রবণ হয়ে যায়। তার চোখে পানি স্পষ্ট। সকলে গিয়ে সোফায় বসে পড়ে। তাহি হাত পা ছড়িয়ে বসে বলল, আহা, অবশেষে শ্বশুর বাড়িতে পা রাখলাম। সাথে সাথে কাশতে শুরু করে তায়ান। সাইমান সহ উপস্থিত সকলে তাহির দিকে ভ্রু কুঁচকে চেয়ে আছে। তাহি কি বলেছে বুঝতে পেরেই একটা ঢোক গিলে। দেখে সবাই চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। তা দেখে তাহি আমতা আমতা করে বলল, আমি বলতে চাইছিলাম কি, আমি তো সিহাতকে জামাই বলি, ওই হিসেবে শ্বশুর বাড়ি বললাম। তোমরা এভাবে শকুনের মতো আমার দিকে তাকিয়ে আছো কেন? তায়ান যেন হাফ ছেড়ে বাজে। কেউ আর কিছু বলল না। সবাই তাহির কথা বিশ্বাস করে নিল। কিন্তু সিমরান দিশা ঠিকই বুঝেছে। একটু পর ইনায়া শেখ সকলকে নাস্তা দিয়ে যায়। ইমরান শেখ সকল দলিলপত্র এনে সোফায় বসে পড়েন এবং সকল কিছু আবার ইমতিয়াজ শেখের নামে করে দেন। দলিলপত্র ইস্তিফা শেখের হাতে তুলে দেয়। ইস্তিফা শেখ বিজনেসের দলিলটা রেখে বাকি দলিল ইমরান শেখের হাতে দিয়ে বলে, আপনার কাছে রেখে দিন না ভাই। ইমরান শেখের মুখে হাসি ফুটে ওঠে। তিনি আর বারণ করেননি। এরপর ইস্তিফা শেখ বিজনেসের দলিলটা তায়ানের হাতে দিয়ে বলল, আজ থেকে শেখ বিজনেসের সকল দায়িত্ব আমি তোমাকে দিলাম। পারবে তো সামলাতে? তায়ান বেশ অবাক হয়। এরপর হাসি মুখে ইস্তিফা শেখকে বলল, যখন তুমি আমাকে দায়িত্ব দিয়েই ফেলেছ, তখন আমি কথা দিচ্ছি আজ থেকে বিজনেস সকল কিছু দেখাশোনা করব এবং বিজনেসটাকে সামনে এগিয়ে নিয়ে যাব। কথা দিচ্ছি মামুনি। সাথে সাথে সকলের মুখের মুগ্ধতার হাসি ফুটে ওঠে। সকলে ইস্তিফা শেখের এই কাজটা ভীষণ পছন্দ করে। এরপর আরও কিছুক্ষণ থেকে সকলে যে যার বাড়ি চলে যায়। এর মাঝে কেটে গেছে পুরো 1 সপ্তাহ। এই 7 দিনে খুব আনন্দময় জীবন কাটছে সবার। শেখ বাড়ি এখন আগের প্রাণ ফিরে পেয়েছে। সিমরানের হাসি খুশিতে দিন কাটছে। প্রতিদিন সাইমানের সাথে দেখা করে নিদারুণ সময় কাটায় সিমরান। এখন নিজেকে খুব সুখী মনে হয় সিমরানের। রোজ তায়ান সিমরানকে ভার্সিটিতে দিয়ে চলে যায় নিজের অফিসে। সেদিনের পরদিন থেকে তায়ান শেখ অফিসে জয়েন করে। তার বাবা এখন বিশ্রাম করে। ইমরান শেখ অফিসে কাজ করতে চেয়েছিল, কিন্তু তায়ান না করে দেয়। এখন অফিসের সব দায়িত্ব সে সামলায়। সন্ধ্যায় গানের প্রোগ্রাম শেষ করে বাড়িতে ফিরেছে সাইমান। মন তার ভালো না। আজ সারাদিন সিমরানের সাথে তার দেখা হয়নি, তাই তার ভীষণ অশান্তি লাগছে। বাড়িতে প্রবেশ করতেই দেখে সবাই কি নিয়ে আলাপ করছে। তাকে দেখেই সবাই চুপ হয়ে যায়। সাইমান এত কিছু পাত্তা না দিয়ে নিজের রুমের দিকে যেতে নেয়। তখন আনোয়ার তাহজিদ বলে ওঠে। সাইমানও বাধ্য ছেলের মতো সোফায় গিয়ে বসে।
বলো ড্যাড, কি বলবে? আনোয়ার তাজিদ খানিকক্ষণ চুপ থেকে বললেন। কথাটা শোনা মাত্রই এক অন্যরকম শিহরণ বয়ে যায় সাইমানের সারা বদনে। মনের মধ্যে যেন হাজারো প্রজাপতি খেলা করতে থাকে। হৃদয়টাই যেন অন্যরকম শান্তিতে ভরে ওঠে। সে তো কবেই চেয়েছিল সিমরানকে চিরদিনের জন্য নিজের করতে। সাইমান আনোয়ার তাজিদকে কিছু বলতে যাবে, তখনই তাহি বলে, আরে বাবা, এ তুমি কি করছো? তুমি কি ভুলে গেছো এই বাড়িতে ভাইয়ার বিয়ের কথা বলা বারণ? আরে ভাইয়া বিয়ে করবে না, তাই তুমি এখন তার বিয়ের কথা ছেড়ে আমার বিয়ের কথা ভাবো। তাহির কথা শুনে সাইমান তেড়ে তার দিকে যেতে যেতে বলে, কি বিয়ে করার এত শখ? দাঁড়া, দেখাচ্ছে। এই বলে সাইমান ছুটছে তাহির পেছনে, তাহিও ছুটছে। একসময় সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে দৌড় দিল তাহি। সাইমান আবারও সোফাতে গিয়ে বসে তার বাবার উদ্দেশ্যে বলল। আমার এতে কোনো আপত্তি নেই ড্যাড। আনোয়ার তাজিদ খুশি হয়ে বললেন। সাইমান এক মুহূর্ত দেরি না করে ফট করে বলে দিল। ঠিক আছে ড্যাড। ইরা তাজিদ মুখ টিপে হাসে। তিনি বেশ বুঝতে পারছে সাইমানের আর তর সইছে না। এরপর সাইমান উঠে নিজের রুমে চলে যায়। পরের দিন শেখ বাড়িতে আজ হরেক রকমের রান্নার আয়োজন চলছে। রান্নার কাজে ব্যস্ত ইস্তিফা শেখ এবং ইনায়া শেখ। রান্নার পাশাপাশি বাড়িটাও হালকা পাতলা সাজানো হচ্ছে। বাড়ি সাজানোর দায়িত্বে আছে ইমরান শেখ। সিমরান আজ ভার্সিটিতে যায়নি, তাকে যেতে মানা করেছে তার মা। সিমরান রান্নাঘরে গিয়ে বারবার জিজ্ঞেস করছে আজ কে আসবে। বলো না মা, কে আসবে? তোমরা এত আয়োজন কিসের জন্য করছো? সিমি, বিরক্ত করিস না তো, যা নিজের রুমে যা। সিমরানের নিজেরই খুব বিরক্ত লাগছে, এত করে জিজ্ঞেস করার পরেও বলছে না। শেষে রান্নাঘর থেকে বেরিয়ে আসে সিমরান। ভালো লাগছে না একা একা। তায়ানো অফিসে, সিহাত নিজের রুমে গেমস খেলছে। সিমরান কিছুক্ষণ তার ছোট আব্বুর কাছ থেকে চলে যায় নিজের রুমে। বেশ কিছুক্ষণ পর দিশা তড়িঘড়ি করে সিমরানের রুমে ঢোকে। সিমরান তখন বই পড়ছিল। দিশা এসে সিমরানকে বিছানা থেকে টেনে নিচে নামিয়ে বলল, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয়, তোকে এক্ষুনি রেডি করাতে হবে। দিশার কথা শুনে কপালে ভাঁজ পড়ে সিমরানের। মানে রেডি হব কেন? আরে বোকা, তোকে আজ দেখতে আসবে। এতক্ষণে নিশ্চয়ই পাত্রপক্ষ চলে এসেছে, তাড়াতাড়ি ওয়াশরুমে যা। দিশার কথা শুনে আকাশ থেকে পড়ে যেন সিমরান। কি বলছিস তুই দিশা? পাত্রপক্ষ মানে? আরে বাবা, পাত্রপক্ষ মানে তোর বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। এখন এত কথা না বলে যা তো। দিশা এক প্রকার সিমরানকে ধাক্কিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। সিমরান কিছুই বুঝতে পারছে না কি বলছে দিশা। পাত্রপক্ষ দেখতে আসবে মানে সে কি ভুলে গেছে সাইমানের কথা? অনেকক্ষণ পরে দিশা সিমরানকে খুব সুন্দর করে সাজিয়ে রেডি করে দেয়। পিঙ্ক কালারের জর্জেট শাড়ি, মুখে হালকা মেকআপ, মাথার চুলগুলো উঁচুতে খোপা করে শাড়ি দিয়ে ঢেকে দিয়েছে। খুব সুন্দর লাগছে সিমরানকে। সিমরান অনেকবার দিশাকে জিজ্ঞেস করেছে, কিন্তু দিশা কিছুই বলছে না। দিশা সিমরানকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। সোফায় তাকাতেই সিমরানের চোখ কপালে। সোফায় বসে থাকা তার চেনা পরিচিত মুখগুলো দেখে সাইমানের দিকে নজর যেতেই দেখল সে পাঞ্জাবি পরে ঠিক তার দিকে মুচকি হেসে তাকিয়ে আছে। মুহূর্তে যেন সবকিছু পরিষ্কার হয়ে যায় সিমরানের কাছে। হঠাৎ সিমরানের মাঝে খুশির বন্যা বইতে লাগে। তার মধ্যে উথাল পাতাল শুরু হয়ে যায়। মনের মধ্যে আলাদা এক অনুভূতি কাজ করছে। দিশা সিমরানকে সাইমানের পাশে বসিয়ে দেয়। সাইমানের পাশে বসতেই সিমরান মাতাল করানো সেই ঘ্রাণটা পায়। সিমরানের ভেতরটা যেন অন্যরকম এক প্রশান্তিতে ছুটছে। আনোয়ার তাহজিদ ইমরান শেখের দিকে তাকিয়ে বলল, অবশ্যই, তখনই ইরা তাহজিদ বললেন, কিন্তু আমার যে পাত্রী ভারী পছন্দ হয়েছে, নাতি বউ হিসেবে আমার কিন্তু এই পাত্রীকেই চাই। তাহি বলল, দাঁড়াও দাদি, সব কিছু শুরু করার পূর্বে পাত্রীকে ভালোভাবে যাচাই বাছাই করা দরকার। দীপ সহমত পোষণ করে বলল, হ্যাঁ, আর এখন আমরা পাত্রীকে সব দিক দিয়ে যাচাই করব। পাত্রী যোগ্য মনে হলে তবেই আমরা সামনে আগাবো। এই পর্যায়ে দিশা বলল, যাচাই বাছাই করার কি আছে? আমাদের মেয়ে সর্বগুণে সম্পূর্ণ, কোনো কমতি নেই আমাদের মেয়ের মাঝে। আমাদের মেয়ে সব পারে। তাহি বলল, বেশ, তাহলে তোমাদের মেয়েকে বলো উগান্ডা ভাষায় 2-4টে কথা বলতে। তাহির কথায় সিমরান বেশ ঘাবড়ে যায়। উগান্ডা উচ্চারণ করতেই তার কষ্ট হয়। সেখানে উগান্ডার ভাষায় কি করে বলবে সে? এবার তায়ান বলল,
আমাদের মেয়ের গুণ নিজের মাঝেই রাখতে পছন্দ করে সর্বদা, তাই আপনার কথাটা রাখতে পারবো না আমরা, বোন। দীপ বলল। বেশ, তাহলে আমাকে একটু হেঁটে দেখাক। দেখতে হবে পায়ে কোনো সমস্যা আছে কিনা। দীপের কথা অনুযায়ী সিমরান উঠতে নিলে দিশা বারণ করে এবং দীপের দিকে তাকিয়ে বলে, আমাদের মেয়ে উঠতে পারবে না। যদি আপনার দেখার এতই ইচ্ছে থাকে তাহলে আপনি তার কাছে গিয়ে ভালো করে পরখ করুন। দীপ যেন অপমানিত বোধ করল। কি? এত বড় অপমান! এই বিয়ে কিছুতেই হতে দিব না আমি। ঠিক বলেছে দীপ ভাইয়া, যে মেয়ের এমন ভাই আর এমন বান্ধবী আছে সে মেয়েকে আমাদের ঘরের বউ কিছুতেই করবো না। তায়ান এগিয়ে গিয়ে বলল, তো তুমি কি ভেবেছো আমরা দিব? কখনো না, এই বিয়ে ক্যান্সেল। সাইমন বেশ বিরক্ত, ইচ্ছে করছে সব কটাকে কেলানি দিয়ে বিদায় করতে। এদের কথা শুনে সিমরান ভয় পেয়ে যায়। এরা কি তাহলে বিয়েটা হতে দেবে না? এবার ইমরান শেখ বললেন, ঠিক আছে ভাবি, তাহলে ওই বাড়িতে ফিরে চলুন, আমরা আপনাকে নিতে এসেছি। এরপর ইমরান শেখ এবং আনোয়ার তাহজিদ মিলে বিয়ের দিনক্ষণ ঠিক করতে থাকে। একটা ভালো দিন অনুযায়ী আজ থেকে 8 দিন পর সাইমান সিমির বিয়ের তারিখ ঠিক করা হয়। সিমরানের মনে যেন ঢেউ খেলছে। অবশেষে সে পেতে যাচ্ছে তার শানকে। এসব ভাবতেই একরাশ লজ্জা ঘিরে ধরে সিমরানকে। এবার একে একে সকলকে মিষ্টি খাওয়ানো হচ্ছে। আজ যেন সব থেকে খুশির দিন। সবার মধ্যে খুশি উপড়ে পড়ছে। আনন্দের সীমা নেই যেন সবার মাঝে। এরপর খাওয়া দাওয়া করে সকলে বেরিয়ে পড়ে। শুধু ইয়াং স্টাররা রয়ে যায়। সিমরান নিজের শাড়ি চেঞ্জ করে নর্মাল জামা পরে আবার নিচে চলে যায়। গিয়ে দেখে সকলে সোফায় বসে গল্প করছে। সিমরানও গিয়ে দিশা তাহির পাশে বসে পড়ে। সাইমনের দিকে নজর দিতেই দেখে কেমন গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে সাইমন। সিমরানও যেন কিছুক্ষণ এই দৃষ্টিতে হারিয়ে গেল। ধ্যান ভাঙে দিশার কথায়। দিশা বলল, এভাবে বসে থাকতে কেমন বোরিং লাগছে। চলো সকলে মিলে কোনো গেম খেলি। ঠিক আছে, এটাই ভালো আইডিয়া। কিন্তু কি গেম খেলা যায়? দিশা কিছুক্ষণ ভেবে বলল, পেয়ে গেছি, আমরা সবাই কাপল গেম খেলবো, হেডফোন রাউন্ড গেমের মাধ্যমে। তাহি বিষণ্ণ মনে বলল, কিন্তু আমার তো কোনো কাপড় নেই, আমি কি করে খেলবো? আরে চিন্তা করিস কেন, তুই বরং তায়ান ভাইয়াকে আজকের জন্য তোর কাপল বানিয়ে ফেল। তাহি আর চোখে তায়ানের দিকে তাকিয়ে বলল, আমার বইয়ে গেছে ওনাকে আমার কাপড় বানাতে, আমি কিছুতেই ওনাকে আমার কাপড় বানাবো না। তায়ান তাহির দিকে তাকিয়ে ভ্রু দুটি নাচিয়ে বলল, তো তুমি কি ভেবেছো তোমার কাপল হওয়ার জন্য আমি লাফালাফি করব? তাহি কিছু বলতে যাচ্ছিল তখনই দীপ বলে, আরে তোরা শুধু রাজি হয়ে যা আজকে আরে তোরা শুধু রাজি হয়ে যা আজকের জন্য, সারা জীবনের জন্য তো হতে বলা হয়নি। আর এটা তো একটা গেমস, রাজি হয়ে যা। দীপের কথায় দুজনেই রাজি হয়ে যায়। এরপর সকলে ঠিক করেছে গেমটা খেলবে। দিশা উঠে গিয়ে যা যা দরকার সব নিয়ে এলো এবং সবার উদ্দেশ্যে বলতে শুরু করলো, গেমটা নিয়ম আমি বলে দিচ্ছি, সবাই মন দিয়ে শোনো। প্রথমে হেডফোনে জোরে গান বাজবে, যার কানে হেডফোন থাকবে তাকে তার কাপল 5টি প্রশ্ন করবে। 5টি প্রশ্ন অন্য কাপলরা সিলেক্ট করে দিবে। কাপলের ঠোঁটের দিকে তাকিয়ে বুঝতে হবে শব্দগুলো কি এবং বুঝে সঠিক উত্তর দিতে হবে। সময় 1 মিনিট। গেমটা ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই। যে যতটা পারবে তাদের নাম্বার যোগ করা হবে এবং যে কাপল সবচেয়ে বেশি নাম্বার পাবে সেই উইনার হবে। উইনারের জন্য থাকবে রোমান্টিক কাপল ডান্স এবং 5,000 টাকা পুরস্কার। যে দ্বিতীয় হবে তার জন্য থাকছে সামনে রাখা এই পাত্রগুলা। এখানে একটায় কালির গুঁড়ো মেশানো আছে, একটায় সাদা প্যাস্টেল গুঁড়ো আর একটাই গরুর ভুসি। দ্বিতীয় হলে কাপলরা একজন আরেকজনকে এগুলা মাখাবে। কালি পানিও দুজনের মুখে মাখতে হবে। প্যাস্টেলের পানিও একজন আরেকজনকে খাইয়ে দিতে হবে এবং গরুর ভুসির পানিও মাথায় ঢালতে হবে। আর যে কাপল তৃতীয় হবে, কিছু দূরে একটা গোয়াল ঘর আছে, সেই গোয়াল ঘরটা সম্পূর্ণ চাপ করতে হবে। বুঝেছো সবাই? সবাই একটু ভয় পেয়ে গেলেও পরক্ষণে নিজেদের সাহসী ভেবে রাজি হয়ে যায়।
টস অনুযায়ী প্রথমে ছেলেরা হেডফোন কানে নেবে। সবার আগে দীপ নিল। বাকিরা 5টি শব্দ তৈরি করে দিশার হাতে দিল। দিশা এক এক করে শব্দগুলো বলছে। 1 মিনিটের মধ্যে দীপ 3টি শব্দ পারে। এবার তায়ান হেডফোনটা কানে নিল। তাহি সবার সিলেক্ট করা শব্দগুলো হাতে নিয়ে এক এক করে বলল এবং তায়ান 1 মিনিটের মধ্যে 4টি পারল। এবার সাইমনের পালা। সাইমন হেডফোন কানে নিল। বাকি কাপলরা বেশ কঠিন শব্দ দিল। সিমরান শব্দগুলো হাতে নিল এবং প্রথমটা বলল। সাইমন সিমরানের গোলাপের ন্যায় অধর দুটির দিকে চেয়ে আছে। অধর জোড়া কি সুন্দরভাবে নড়ছে। সাইমনকে খুব জোরে টানছে অধর জোড়া। সাইমনের এই মুহূর্তে ইচ্ছে করছে ছুঁয়ে দিতে সিমরানের ঠোঁট দুটি। সাইমন সিমরানের ঠোঁট জোড়ার দিকে ভালো করে চেয়ে বলে দিল। এভাবে সাইমন 5টি পেরে গেল। এত কঠিন শব্দ দিয়েও সাইমন সবগুলো পেরে যায়। এটা যেন বাকি কাপলরা সহ্য করতে পারল না। এবার মেয়েদের পালা। দিশা হেডফোন কানে দিল। হঠাৎ চিল্লিয়ে বলল। দিশার কথা শুনে সবাই হালকা হাসল। সবাই শব্দ সিলেক্ট করতেই দীপ হাতে নিল। আঙুল দিয়ে 1 নাম্বারটা বোঝালো। ট্রাইকোডামা ট্রাইকোডামা। টাইটানিক জাহাজ। দীপ 2 দিকে মাথা নাড়ল। টাইট প্যান্ট। দীপ মাথা নেড়ে 2 নাম্বারটা বোঝালো। কনকনে। কি? কনকনে। ছাগলের চনে। দীপ মুখে 6 শব্দ করে 3 নাম্বারটা বোঝালো। একটু জোরে বলল। রিমিঝিমি। কি বললে? আর একটু জোরে বলো, বুঝতে পারছি না। রিমিঝিমি। দিশা আরেকটু কাছে গিয়ে শোনার চেষ্টা করলো। হঠাৎ চিল্লিয়ে বলল। পাশের বাসার রিমির জামাই। দীপ বিরক্ত হয়ে 4টা আঙুল তুলল, মানে 4 নাম্বারটা। অনুপ্রেরণা। দীপ রাগে চোখে দাঁত কিরমির করে না বোঝালো। সময় চলে যাচ্ছে অথচ দিশা একটাও পারল না। এবার 5 নাম্বারটা। কালিয়াবার্ড। দিশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। দীপ আবারও বলল। কালিয়াবার্ড। কাইলা মেয়ের আন্ডা। দীপ দাঁড়িয়ে দিশার দিকে তেড়ে গিয়ে বলল। তোর বাপের আন্ডা শালি। কি বললে? তোমার আন্ডা? দীপের ইচ্ছে করছে এটাকে তুলে আছাড় মারতে। দীপ 2 হাত দিয়ে বোঝালো সময় শেষ, কিন্তু দিশা তা বুঝল না। দীপ বলল। টাইম আপ, এবার খুলে ফেলো। কি? তুমি আমাকে টাইট প্যান্ট খুলতে বলছো? লুইচা কোথাকার! হায়, হে আমি কার প্রেমে পড়লাম! দীপ দিশার হেডফোনটা একটানে খুলে ফেলে এবং বলে। তোমাকে আমি টাইট প্যান্ট খুলতে বলিনি মুরগির বাচ্চা। টাইম আপ বলে হেডফোন খুলতে বলেছি। এতক্ষণে এদের কাণ্ড দেখে হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছে সিমরান, তাহি আর তায়ানের। তায়ান এক প্রকার সাইমনের কোলে উঠে তাকে চাপড় মারতে মারতে হাসছে। তাহি হাসতে হাসতে সোফায় শুয়ে গেছে। সিমরান মুখে হাত দিয়ে হাসছে। অনেক চেষ্টা করছে হাসি আটকানোর, কিন্তু তা যেন সিমরানের হাত খুলে বেরিয়ে আসছে। সাইমন তায়ানকে ধাক্কা দিয়ে ফেলে দিল। টাল সামলাতে না পেরে তায়ান নিচে পড়ে যায়। কিছুক্ষণ সাইমনের দিকে তাকিয়ে পেট ধরে আবারও হাসা শুরু করে। দীপ যেন রাগে ফুঁসছে। এই বুটকিটা শুধু খেতেই জানে। দীপ তায়ানকে বলল। এত হেসে লাভ নেই, তোর সময়ও ঘনিয়ে আসছে। তায়ান হাসি থামিয়ে বলল। অন্তত তোর মতো টাইট প্যান্ট খুলতে বলবো না। বলেই আবারও হাসা শুরু করে তায়ান। দীপ দিশার দিকে রাগে চোখে চেয়ে আছে। এবার তাহির পালা। সবাই কোনো রকম হাসি থামিয়ে যে যার জায়গায় বসে পড়ে। তাহি হেডফোন কানে নিতে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। তার মনে হচ্ছে তার মাথায় যেন বাজনা বাজছে। তায়ান ইশারা করতেই তাহি প্রস্তুত হলো। তায়ান আঙুল উঠিয়ে প্রথমটা বোঝালো। চিকচিক। সাথে সাথে তাহি বলে দিল। ইয়েস, সাবাস মাই জান্টু। তায়ান তার 2 হাত মুখে দিয়ে ফ্লাইং কিস দিতে লাগলো তাহিকে। তাহিও 2 বার দিয়ে দিল। তায়ান দীপের দিকে তাকিয়ে বেশ ভাব নিয়ে বসে পড়ে। তাহির দিকে তাকিয়ে পরেরটা বোঝায়। হাসাহাসি। ভাষাভাষী। না, হাসাহাসি। হাঁসের বাচ্চার। তায়ান মাথা নেড়ে 3 নাম্বারটা বোঝালো। বন্ধনা। হ্যাঁ, তায়ান একটু জোরে বলল। বন্ধনা। বুঝতে পারছি না। বন্ধ না 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 না। বদনা। তায়ান রাগে চোখে তাকিয়ে না বোঝালো। বেচারা এত ভাব নিল। হাত দিয়ে তাহিকে 4 নাম্বারটা বোঝালো তায়ান। তাপে গরম। শব্দটা যেন তাহি বুঝতে পেরে যায়। মুহূর্তেই খুশি হয়ে উত্তেজিত হয়ে বলে। তায়ান কি? তাহির কথাটা শোনা মাত্রই হাসির রোল পড়ে গেল মুহূর্তেই। তায়ান খুব জোরে বিষম খেল। শেষে তাকে কে বানিয়ে দিল?
তায়ান অসহায় চোখে চারপাশ তাকিয়ে দেখলো সবাই হেসে লুটোপুটি খাচ্ছে, সাথে সাইমানও হাসে। সাইমানের হাসি দেখে আরো অসহায় হয়ে যায় তায়ান। তাহি তায়ানকে বলল। কি হলো, পরেরটা বলছে না কেন? সময় পার হয়ে যাচ্ছে তো। তায়ান রেগে তাহির দিকে তাকিয়ে বলল। রাখ তোর পরেরটা, মান সম্মান তো সব খেয়ে দিলি আমার। কি এত বড় কথা? আমার মান সম্মান সব খেয়ে দিবেন আপনি? দাঁড়ান, দেখাচ্ছি মজা। বলেই তাহি সামনে রাখা পাত্র থেকে কালি নিয়ে তায়ানের গলায় ঘাড়ে মেখে দিল। তাহি খাটো হওয়ার কারণে তার মুখে মাখতে পারেনি। তায়ানও কম কিসে, সেও কালি নিয়ে তাহির সারা মুখে মেখে দেয়। তাহিকে এই মুহূর্তে কোনো সার্কাসের জোকার লাগছে। শাস্তির আগেই দুজন দুজনকে কালি মাখিয়ে দিল। এদিকে দীপ উঠে দেয়ালকে জড়িয়ে ধরে হাসতে লাগলো। দিশা ফ্লোরে শুয়ে হাত পা ছড়িয়ে হাসে। সিমরান সোফা থেকে নিচে পড়ে গিয়ে হাসে। এখন সে সোফায় মাথা ঠেকিয়ে হাসছে। প্রথমে দিশা, এখন তাহি। সে যেন নিজেকে আর আটকিয়ে রাখতে পারল না। সাইমানও খুব জোরে হাসে, যদিও তার হাসির শব্দ শোনা যাচ্ছে না। সাইমানের মুখ লাল বর্ণ ধারণ করে ফেলে নিমিষেই। একটু পরে সাইমান স্বাভাবিক হয়ে যায়, কিন্তু বাকিরা এখনো হাসে। তায়ান রেগে সোফায় গিয়ে বসে পড়ে। তাহিও তার জোকারের মুখটা নিয়ে বসে পড়ে। বিপ পেটে হাত দিয়ে সোফায় এসে তায়ানের পাশে বসে এবং বলে। ছে ছে ছে, এতদিন একটা গেয়ে আমাদের সাথে আছে, অথচ আমরা টেরই পেলাম না। না জানি রাত বিরাতে আমাদের কি হাল করেছে। কথাটা শোনা মাত্রই তায়ান দীপের পিঠে একটা কিল বসিয়ে দেয়। সবাই স্বাভাবিক হয়ে বসল। দিশা বলল। এবার সিমির পালা। সিমরান হেডফোন কানে নিল এবং মনোযোগ দিয়ে সাইমানের ঠোঁটের দিকে তাকায়। সাইমান ঠোঁট দুটি মিলিয়ে খুব সুন্দর করে শব্দগুলো বলে, যার ফলে সিমরান সহজে বুঝে যায় এবং সাইমানের মতো 5টা শব্দই পেরে যায়। শেষে তারা উইনার হয়। গেমের রুলস অনুযায়ী সাইমান সিমি এখন কাপাল ডান্স দেবে। সাইমান উঠে তার ডান হাত সিমরানের দিকে বাড়িয়ে দেয়। সিমরানও হাসি মুখে তার ডান হাত সাইমানের হাতের উপর রাখে। সাইমান সিমরানের হাত ধরে সোফা থেকে উঠে সরে আসে। সিমরানের যেন খুব লজ্জা লাগছে। লজ্জার জন্য তাকাতেও পারছে না সাইমানের দিকে। বাকি কাপলরা রোমান্টিক গান চালিয়ে দেয়। গান চালু হতেই সাইমান সিমরানের কোমর ধরে এক টান দিয়ে নিজের সাথে মিশিয়ে দেয়। সাথে সাথে সিমরানের হৃদয় জুড়ে আলাদা এক অনুভব কাজ করে। সিমরানের এক হাত সাইমানের কাঁধে রাখে এবং অন্য হাত নিজের হাতের মাঝে আবদ্ধ করে ফেলে। দুজন দুজনের দিকে গভীর দৃষ্টিতে চেয়ে আছে। সাইমানের এই দৃষ্টির দিকে তাকালেই সিমরান অতলে হারিয়ে যায় যেন। সাইমান সিমি ডান্স আরম্ভ করে। যতক্ষণ গান চলেছে ততক্ষণ পর্যন্ত দুজনে একটা রোমান্টিক কাপল ডান্স দেয়। ডান্স শেষ হতেই সকলে হাতে তালি দেয় এবং তাদের হাতে 5,000 টাকা তুলে দেয়। এবার দ্বিতীয় কাপলদের ফালা, মানে তায়ান তাহির। দিশা গিয়ে দুজনকে মুখোমুখি বসিয়ে দেয়। এক এক করে পাত্রগুলো তাদের সামনে এনে রাখে। তায়ান এবং তাহি দুজন দুজনের দিকে অসহায় চোখে তাকায়। দিশা বলল। তাহলে শুরু হয়ে যাক। সবার আগে তাহি কালি নিয়ে তায়ানের মুখে মাখে। এরপর তায়ানও তাহির কালি ভরা মুখে আবারও কালি মাখে। তায়ান কালির পাত্র রেখে পেস্টের পাত্র দেখে অর্ধেক পানি তাহিকে খাইয়ে দেয়। তাহি মুখে হাত দিয়ে অনেক কষ্টে গেলে তার যেন বমি আসে। তাহিও তায়ানকে বাকিটুকু খাইয়ে দিল। এবার একজন একজনের মাথায় গরুর ভুসি ঢালে। সাথে সাথে দুজনের চোখ মুখ কুঁচকে ফেলে। এদের এমন অবস্থা দেখে বাকিরা শব্দ করে হাসে, সাথে সাইমানও। তায়ান উঠে দ্বীপের উদ্দেশ্যে বলল। নাও, এবার তোমাদের পালা। কথাটা শোনা মাত্রই দীপ দিশা দুদিকে পালানোর চেষ্টা করে, কিন্তু তা আর পারল না। তায়ান তাহি দুজনে তাদের ধরে ফেলে। তাহি বলল। কোথায় পালানো হচ্ছে বাচ্চা ধন? চলো গোয়াল ঘরে। এরপর সকলে চলল গোয়াল ঘরের দিকে। গোয়াল ঘরের সামনে আসতেই সকলে মুখে মাস্ক পরে নেয়। দীপ দিশা পড়তে নিলেই বাধা দেয় তায়ান এবং বলে, যা, কাজে লেগে পড়। গোয়াল ঘরে যে অবস্থা তা দেখে দিশা মুখে ওড়না দিয়ে দেয়। দীপ বলে, কি দিনকাল এসে গেল, হ্যাঁ? রেজওয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ওনার দীপ্ত রেজওয়ান এখন যাচ্ছে গোয়াল ঘর ছাপ করতে। মানবতা আজ কোথায়? বলেই দুজনে ঢুকলো। দুজনে এক এক করে বালতি ডিটারজেন্ট সব নিল। দিশা দীপের দিকে একটা পিতলের পাত্র দিয়ে বলল, নাও, এতে গোবর ঢোকাও তুমি। কি বললে? আমি পারবো না। তুমি ঢোকাও, কারণ তোমার জন্য হেরেছি। দিশা রাগী চোখে বলল,
না হলে ব্রেকআপ। দীপ তড়িঘড়ি করে বলল। ঢুকাচ্ছি। এত রেগে যাচ্ছ কেন? এরপর দীপ নাক কুচকে হাত দিয়ে গোবর সেই পাত্রতে ঢোকায়। দিশা গিয়ে সেগুলো ফেলে দেয় এবং ঝাঁটা দিয়ে সারা গোয়াল ঘর ঝাড় দেয়। এরপর তারা গুলে রাখা ডিটারজেন্টের পানি সারা ঘরে ছিটিয়ে দেয়। দীপ সামনে এগোতে নিলেই পিছলে পড়ে যায়, বেশ ব্যথা পায়। দীপ চিল্লিয়ে বলে। মা গো, মাজা বুঝি ভেঙে গেল গো। সব শেষ আমার। এখন আমাকে কে বিয়ে করবে? দিশার চোখ গরম করে তাকাতেই দীপ মাজায় হাত দিয়ে উঠে যায়। কিছুক্ষণ পর সম্পূর্ণ গোয়ালঘর ছাপ করা শেষ। দুজনে সারা শরীর গোবরে ভরে গেছে। হাঁপাতে হাঁপাতে বাইরে বেরিয়ে আসে তারা। এদিকে সকলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছে। সাইমন এবার শব্দ করে হাসে। তার হাসি দেখে দীপ তায়নকে ইশারা করল। সাথে সাথে দুজনে মিলে সাইমনকে কোনো রকম কোলে করে সুইমিং পুলে নিয়ে ফেলে দেয় এবং বলে, আমাদের দেখে খুব মজা পেয়েছিলিস না? এবার আমরা মজা নিব। বলেই দুজনে ঝাঁপ দেয় সুইমিং পুলে। দুজনে ভেবেছিল সাইমনকে মজা দেখাবে, এখন সাইমনই তাদের মজা দেখাচ্ছে। তিনজনে হাসি ঠাট্টায় মেতে উঠেছে। দূরে তাদের দিকে তাকিয়ে হাসছে মেয়েরা। কিছু সময় পর তারা সুইমিং পুল থেকে উঠে তায়নের ঘরে গিয়ে চেঞ্জ করে নেয়। সাইমন তায়নের একটা প্যান্ট পরেছে, কিন্তু তার একটা শার্টও লাগছে না সাইমনের, কারণ তায়নের থেকে সাইমনের বডির সাইজ একটু বেশি। তাই সাইমন আবার ভিজে শার্টটাই পরে নিল। এখন তারা চলে যাবে, তাই সাইমন সিমরানের সাথে দেখা করার জন্য তার রুমের দিকে যাচ্ছে। সিমরান বিছানা গোছাচ্ছিল। পেছন ফিরে দেখলো ভেজা শার্টে সাইমন দাঁড়িয়ে আছে। সিমরান তড়িঘড়ি করে তার কাছে গিয়ে বলল, কি হলো? ভেজা শার্ট এখনো পরে আছো কেন? তাছাড়া আর কি করবো? তানের শার্ট আমার বডি দিয়ে আসে না। সে কি ঠান্ডা লেগে যাবে তো তোমার? তখনই হঠাৎ করে তাহির দেয়া শার্টটার কথা মনে পড়ে যায় সিমরানের। ছুটে আলমারির কাছে গিয়ে শার্টটা বের করে সাইমনকে এগিয়ে দিয়ে বলল, নাও, এটা পরে নাও। শার্টটা দেখে সাইমন ভ্রু কুঁচকে বলল, এটা তো আমার, তুমি কোথায় পেলে? সেদিন একটা বিপদে পড়েছিলাম, তাই তখন তাহি শার্টটা দিয়ে হেল্প করেছে আমায়। সাইমন কিছুক্ষণ তাকিয়ে বলল, আচ্ছা, বুঝেছে। যাক, সঠিক সময় পেলাম। একদম। সাইমন তার গায়ের শার্টটা খুলে দিয়ে বলল। এটা এখন তোমার কাছে রাখো। সিমরান শার্টটা নিয়ে বারান্দায় মেলে দিল। ততক্ষণে সাইমন সেই শার্টটা পরে নিল। সিমরান রুমে এলো। সাইমনের দিকে তাকাতেই দেখলো সাইমন এক পা করে তার দিকে এগিয়ে আসে। তা দেখে সিমরান পেছাতে থাকে। পেছোতে পেছোতে একসময় দেয়ালের সাথে পিঠ ঠেকে যায় তার। সাইমন তার একদম কাছে। তাদের মধ্যে 1 ইঞ্চি খানেক জায়গা নেই। সাইমনের গরম নিঃশ্বাস সিমরানের সারা মুখে পড়ছে। সাইমন ফু দিয়ে সিমরানের মুখে আসা চুলগুলো সরিয়ে দেয়। তখন সাইমনের চোখ যায় সিমরানের অধরে। তার অধর জোড়া ভীষণভাবে কাঁপছে। সাইমন যেন নিজেকে আর ধরে রাখতে পারছে না। আস্তে আস্তে সিমরানের অধরের দিকে অগ্রসর হয় সাইমন। তা দেখে সিমরান চোখ বন্ধ করে ফেলে। অনেকক্ষণ হয়েছে কোনো সারা শব্দ না পেয়ে সিমরান চোখ মেলে দেখে সাইমন মুস্কি হেসে তার দিকে তাকিয়ে আছে। সিমরান এবার ভীষণ লজ্জা পেয়ে যায়। লজ্জায় মাথা নুইয়ে ফেলে। সাইমন স্লো কণ্ঠে বলল, ইচ্ছে তো করে এখনো তোমার রসল অধৈর্য ছুঁয়ে দিতে, কিন্তু এখন না ফুল। বিয়ের পর পবিত্রভাবে তোমার সব আমার করে নেব। কথাটা যেন ঝংকারের মতো বাজছে সিমরানের কানে। সাথে সাথে বুক অসম্ভবভাবে কাঁপা শুরু হয়ে গেছে তার। সাইমন সিমরানের কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সাইমন যেতেই সিমরান বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নেয়। সাইমন কি বলে গেল? মুহূর্তেই একরাশ লজ্জা ঘিরে ধরে সিমরানকে। লজ্জায় হাত দুটো দিয়ে মুখ ঢেকে নেয় সে। কেটে গেছে একদিন। সাইমন দীপ তায়ানের অফিসে বসে আছে। দীপকে কেমন চিন্তিত দেখাচ্ছে। তায়ান দীপের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার, তোকে এত চিন্তিত লাগছে কেন? দীপ তায়ানকে কিছু না বলে চেয়ার টেনে সাইমনের সামনে বসে বলে, ওর তো একটা ব্যবস্থা করলি, এখন আমার একটা ব্যবস্থা কর ভাই। হোয়াট ম্যাটার্স? তোর আর সিমরানের বিয়ে তো ঠিক হয়ে গেছে, এখন আমার আর দিশার বিয়ে ঠিক কর ভাই। কাল থেকে দিশা আমাকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিচ্ছে তার মা বাবাকে বলতে, কিন্তু আমি কিছুতেই পারবো না। এখন এটা তোকে করতে হবে। আমি জানি তুই পারবি। আমার জন্য দিশার বাবা মাকে বলবি ভাই, প্লিজ। সাইমন কিছুক্ষণ ভেবে বলল। ওকে, আই এম রেডি টু টক ফর দিশাস প্যারেন্টস। দীপ খুশি হয়ে সাইমনকে চাপটে ধরে বলল, ধন্যবাদ ইয়ার, এই জন্য আমি তোকে এত ভালোবাসি। সাইমন বিরক্ত হয়ে দীপকে তার কাছ থেকে ছাড়িয়ে বলল। তুই কবে যাবি? দীপ তড়িঘড়ি করে বলল, তুই চাইলে
আমরা কালকেই যেতে পারি। ওকে। দীপের যেন খুশিতে নাচতে ইচ্ছে করছে। বেচারা দায়ান মুখ চুপসে বসে আছে। তার বন্ধুদের ব্যবস্থা হয়ে গেছে, অথচ তার এখনো একটা ব্যবস্থাও হচ্ছে না। না জানি কবে বিয়ের মুখ দেখে দায়ান। পরের দিন রহমান বাড়িতে নানা ধরনের নাস্তা বানাচ্ছেন সিনথিয়া রহমান। তাকে সাহায্য করছে কাজের মেয়ে জরিনা। সিমরান তাহি কিছুক্ষণ আগেই চলে এসেছে। এখন তারা দিশার রুমে। এদিকে সাইমান, দীপ, তায়ান রেডি হয়ে বেরিয়ে পড়েছে দিশার বাড়ির উদ্দেশ্যে। তাদের সাথে যাচ্ছে দীপের দাদু বারেক রিয়াজন। সবাই গাড়িতে উঠে বসে। আজকে ড্রাইভ করছে সাইমান। দীপের অবস্থা শোচনীয়। না জানি আজকে এই পাগলখানায় গিয়ে তার কি হাল হয়। কিছু সময় পর তারা পৌঁছে যায় রহমান বাড়িতে। সবাই এক এক করে গাড়ি থেকে নামে। দীপের অলরেডি হাঁটু কাঁপা শুরু করে দিয়েছে। তার চিন্তা দিশার পাগলা বাবা তাকে আবার রিজেক্ট না করে দেয়। দীপের হাঁটু কাঁপুনি দেখে তায়ান ঝুঁকিয়ে সেদিকে তাকায় এবং বলে, ভাই, এখন এখানে হিসু করে দিস না, না হলে মান সম্মান বলতে কিছুই থাকবে না। ভেতরে গিয়ে না হয় বাথরুমে হিসু করিস, ততক্ষণে হিসু চেপে ধরে রাখ। চল ভাই। বলেই তায়ান দীপের কাঁধে হাত দিয়ে সামনে হাঁটা ধরে। সাইমন এবং দীপের দাদু আগেই চলে গেছে। দরজার সামনে এসে সাইমন কলিং বেলে চাপ দেয়। সাথে সাথে দরজা খুলে দেয় সিনথিয়া রহমান। সবার দিকে তাকিয়ে হাসি মুখে বলে, মাই বয়েজ, তোমরা এসে গেছো, অথচ আমি দেখতেই পারছি না। তোমরা ভেতরে দাঁড়িয়ে আসো কেন? বাইরে এসে দাঁড়াও। আসো আসো, আমার সাথে বাইরে আসো। বলে ভেতরে চলে গেল সিনথিয়া রহমান। সাইমন বিরক্তি মুখে ভেতরে ঢোকে। এক এক করে সকলে ভেতরে প্রবেশ করে। দীপ প্রবেশ করতে করতে বলে, না জানি আমি আজ এখান থেকে সুস্থ অবস্থায় বেঁচে ফিরতে পারবো কিনা। এরপর সকলে গিয়ে সোফায় বসে। দীপ সিনথিয়া রহমানের উদ্দেশ্যে বলে, আন্টি, উনি হলেন আমার দাদু বারেক রেজওয়ান। দীপের কথা অনুযায়ী সিনথিয়া রহমান সেদিকে তাকিয়ে বলল, হ্যালো বাবা, কেমন আছো? বারেক রেজওয়ান মুখ খুলতে যাবে, তখন তাকে থামিয়ে দিয়ে সিনথিয়া রহমান বলল, হ্যালো বাবা, কেমন আছেন? থাক, আপনাকে কিছু বলতে হবে না। আমি দেখতেই পারছি আপনি সুস্থ অবস্থায় এখনো বসে আছেন। আমি বুঝছি না আপনাদের মতো বুড়ো মানুষ এখনো সুস্থ কিভাবে থাকতে পারে। যাই হোক, আপনারা সবাই দাঁড়িয়ে থাকেন, আমি নাস্তা নিয়ে আসছি। বলেই চলে গেলেন তিনি। বারেক রেজওয়ান মুখটা কাঁচুমাচু করে বসে আছে। দীপ তার কানের কাছে গিয়ে বলে, দাদু, তোমাকে বলেছি না এখানে সকলে মেন্টাল, তাই তুমিও এসব কথায় কান দিও না, বুঝেছো? বারেক রেজওয়ান মাথা উপর নিচ করে। সাইমানদের আসার খবর পেয়ে রুম থেকে বেরিয়ে এলো সিমরান এবং তাহি। সিমরানকে দেখে মুস্কি হাসি ফুটে ওঠে সাইমানের মুখে। তাকে দেখে এখন বেশ শান্তি পাচ্ছে সাইমান। এর মাঝে সেখানে উপস্থিত হলো দিশার দাদি। সোফায় বসে থাকা সুদর্শন যুবকদের দেখে সেদিকে ছুটে যান তিনি। দাদিকে দেখে ছেলেরা একটা ঢোক গিলে নড়ে চড়ে বসে। দীপ মাঝখানে বসেছে। দাদি তার ফাঁকা দিয়ে দীপকে ধাক্কা মেরে সাইমনের পাশে বসে পড়ে। দীপ গিয়ে পড়ে তায়ানের কোলে। দাদি সাইমনের দিকে তাকিয়ে বলল, আরে বাস, এই স্যামরা তো হেব্বি লাগতাছে। বলেই সাইমনের গাল ধরতে নিলে সাইমন রাগী ভাব নিয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে। দাদি বলে, এই স্যামরা তো রাগি আছে কেল্লা, আজ তার মুখটা এখন শুকনো শুকনো লাগতাছে কে? আসলে দাদি ও এ- আসলে দাদি ও এখনো পর্যন্ত একটা বিয়েও করতে পারেনি, তো তাই এত রেগে আছে। কে? স্যামরাটার তো বিয়ের বয়স হইছে। তাই একটু দুঃখী ভাব নিয়ে বলল, কি বলবো দাদি, দুঃখের কথা। আসলে ছ্যামড়াটারে কেউ মাইয়া দিতে চায় না। স্যামরাটা তো বেশ হেভি, খুব সুন্দর, তাইলে মাইয়া দেয় না কে? খালি কি সুন্দর হলে হয় দাদি? শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ তো থাকতে হয়। কে? এই স্যামরাটার কি বাচ্চা দেওয়ার যন্ত্র নাই? সাথে সাথে উপস্থিত সকলে কেসে ওঠে। সাইমন খুব জোরে জোরে কাশছে। তায়ান দীপের ঘাড়ে মুখ কুঁজে হাসছে। দীপ হাসতে নিল। তখনই সাইমনের রাগী লোক দেখে আর হাসার সাহস পেল না। সিমরান তাহি মুখে হাত চেপে রেখেছে। দাদি হঠাৎ মুখে কাপড়ের আঁচল দিয়ে লজ্জার ভাব নিয়ে বলল, সামসা নাই, আমি আছি। আমার বাচ্চার দরকার নাই। তোমাকে যদি মত থাকে তাইলে আমি এই স্যামরার বউ হইতে রাজি। তখনই তায়ান হাসি থামিয়ে লাফিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব সুন্দর প্রস্তাব। আমরা তো আপনার কত নাওরি খুঁজেছি। কথা শুনেই খুশিতে পাগল হয়ে যায় দাদি। সাথে সাথে সাইমনকে জাপটে ধরে। পান খাওয়া লাল মুখ দিয়ে সাইমনের গালে জোরে চুমু দিয়ে দেয়, যার ফলে পানের রস সাইমনের গালে লেগে যায়।
সাইমন চোখ মুখ কুঁচকে ফেলে। তাহি অনেক কষ্টে মুখে হাত চেপে রেখেছে, একটু পর তা ছিঁড়ে হাসি বেরিয়ে আসবে। সাইমন অসহায় চোখে সিমরানের দিকে তাকায়। তা দেখে সিমরানের খুব মায়া হয়। সে কি বা করবে। বারেক রেজওয়ানের দিকে তাকাতেই সাইমন একটা আইডিয়া পায়। দাদিকে বলল, দাদি, আমি তোমার জন্য উপযুক্ত নয়। ওই যে দেখছো বুড়া দাদু, সে তোমার জন্য উপযুক্ত। তুমি বরং তারই বিয়ে করো। সাইমনের কথা মতো দাদি সেদিকে তাকায় এবং বারেক রেজওয়ানকে দেখে তার ভীষণ মনে ধরে। দাদি উঠে বারেক রেজওয়ানের পাশে বসলো। সাইমন টিস্যু বের করে গাল মুছছে এবং রাগী চোখে দীপ তায়নের দিকে তাকিয়ে আছে। তা দেখে যেন না দেখার ভান করছে তারা। দাদি বারেক রেজওয়ানের একদম গা ঘেঁষে বসে, যার ফলে বারেক রেজওয়ান ইতস্তত বোধ করে আর একটু ডান পাশে যাচ্ছে। দাদিও মুখে আঁচল দিয়ে হাসতে হাসতে ডান পাশে যাচ্ছে। বারেক রেজওয়ান যত যাচ্ছে দাদিও তত যাচ্ছে। একসময় আর যাওয়ার জায়গা নেই দেখে বারেক রেজওয়ান সেখানে বসে থাকেন। দাদি মাথায় বড় একটা ঘোমটা টেনে বারেক রেজওয়ানকে হালকা ধাক্কা দিয়ে বলে, স্বামী। তখনই সেখানে আগমন ঘটে কাল্লুর রহমানের। তিনি হাঁটুর উপর পর্যন্ত একটা শার্ট প্যান্ট পরেছেন, যার ফলে তার কালো হাঁটু দৃশ্যমান। কাল্লুর রহমান ধপ করে সোফায় বসে পড়ে। দাদি তার দিকে তাকিয়ে বলল, কে রে কাল্লু, তুই এই প্যান্টটা পরে আসস কে? কাল্লুর রহমান মাথায় হাত দিয়ে বলল, আরে মা, আমার একটাই দামি ফুল প্যান্ট ছিল, যা কিছুদিন আগে ছাগল খেয়ে ফেলছে। এখন এই শার্ট প্যান্ট ছাড়া আমার আর কোনো প্যান্ট নেই। এই প্যান্টটা এখন অফিসে পরে যেতে হচ্ছে। জানি না কেন অফিসের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। দাদি ইমোশনাল হয়ে বলল, থাক কাল্লু বাবা, তুই মন খারাপ করিস না। আমার 8 বছরের পুরানো একটা কাপড় আছে, যা পইরা তেনা তেনা হইয়া গেছে গা। কাপড়ের এক পাশ ছিঁড়া, এখন হেইডা ঝুলতাছে। আমি এই নতুন কাপড় বিক্রি কইরা তোরে নতুন একটা প্যান্ট কিনে দিমু। কাল্লুর রহমানও ইমোশনাল হয়ে বলল, মা গো মা, আমার মা জননী, তোমার মতো মা পাওয়া সত্যি পড়া কপাল ছাড়া আর কিছুই না। মা ছেলের এমন ইমোশনাল মোমেন্ট দেখে উপস্থিত সকলে একে অপরের মুখ চাওয়াচাই করছে। কাল্লুর রহমান সামনের দিকে তাকিয়ে সবার উদ্দেশ্যে বলল, হ্যাঁ তো, তোমরা কি দুঃখ পেতে এখানে এসেছো? দুই দুই করে সব বলো। দীপ সাইমনকে বলতে ইশারা করে। সাইমন বলল, দেখুন আঙ্কেল, আমার আর বলতে পারল না সাইমন। কাল্লুর রহমান বেশ শক্ত গলায় বলল, আঙ্কেল? কাকে বলছো তুমি? আমাকে কি তোমার কোনো বুড়ো কাকু মনে হচ্ছে? সবে মাত্র আমার 22 বছর বয়স চলতেছে, আর তুমি আমাকে আঙ্কেল বলছো? আমাকে কাল্লু বলবে, বুঝেছো? সাইমন খুবই বিরক্ত। তার ইচ্ছে করছে এখান থেকে উঠে চলে যেতে। সাইমন বলল। কাল্লুর রহমান কপালে ভাঁজ ফেলে বললেন, দীপ্র বেটা। তখন তায়ান ইশারা করে দীপকে দেখিয়ে দেয়। দীপের যেন খুব অস্বস্তি লাগছে। কাল্লুর রহমান উঠে দীপের কাছে এসে বলল, দাঁড়াও। সাথে সাথে দীপ দাঁড়িয়ে যায়। কাল্লুর রহমান দীপের সারা শরীরে হাতড়িয়ে দেখছেন। দীপের অবস্থা খারাপ। দীপ তুতলিয়ে বলল, কি করছেন? তোমাকে দেখে আমার কেমন গাবলা লাগছে, আর তাই পরখ করে দেখছি সব ঠিক আছে কিনা। বলেই তিনি দীপের গোপন জায়গায় হাত দিয়ে দেয়। সাথে সাথে চিল্লিয়ে ওঠে দীপ। কাল্লুর রহমান আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। সিমরান তাহি এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে হাসতে হাসতে দৌড়ে সেখান থেকে চলে যায়। সাইমানও পেট ফেটে যেন হাসি আসতে চাইছে, কিন্তু সে তা হজম করে নিচ্ছে। তবে তায়ান চেয়েও পারছে না হাসি আটকাতে। কাল্লুর রহমান বলল, সব ঠিকঠাক আছে, তারপর বলো। তখনই সিনথিয়া রহমান সবার জন্য নাস্তা নিয়ে এলো। বারেক রেজওয়ান বলা আরম্ভ করলো, দেখো বাবা, আমার পরিবার বলতে শুধু আমি আর আমার নাতি দীপই আছে। দীপ আমার বড়ই আদরের। দীপ ছাড়া আমার আর কেউ নেই। এই প্রথমবার দীপ কাউকে ভালোবেসেছে, তাই আজ বড়ই আশা নিয়ে তোমার কাছে এসেছি। তুমি এই প্রস্তাবে রাজি হয়ে যাও বাবা। কাল্লুর রহমান মুখে হাত দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এর জন্য আমাকে কিছু মাস ভাবতে হবে। সিনথিয়া রহমান কাল্লুর রহমান কানের কাছে গিয়ে বলল, আরে এত ভাবাভাবির কি আছে? দেখো, ছোটটাকে ভালোই মনে হচ্ছে। তার পরিবারে এই বুড়োটা ছাড়া আর কেউ নাই। কয়েকদিন পর এই বুড়োটাও মরে যাবে, আর সব আমাদের দিশার হবে। দিশা অনেক সুখী হবে। রাজি হয়ে যাও তুমি। স্ত্রীর কথায় রাজি হয়ে যায় কাল্লুর রহমান। বারেক রেজওয়ানের দিকে তাকিয়ে বলল, দেখুন,
আপনি আমার দাদার মতো। আপনি যেহেতু বলছেন তা। তখনই দীপ বলে উঠল, মিস্টার কাল্লু, উনি আপনার দাদার মতো নয়, বাবার মতো। কালুর রহমান দীপের দিকে তাকিয়ে বলল, কি তুমি আমাকে কাল্লু বলছো? আমি তোমার মেয়ের বাবা হতে যাচ্ছি। এখন তুমি আমাকে শ্বশুর আব্বা বলবে, বুঝেছো? দীপ মাথা নাড়ে। তার কথা বলাটা বোধহয় ভুল হয়েছে। তায়ান বলল, মিস্টার কাল্লু, কথাটা দ্বীপের মেয়ে নয়, বউ হবে। কালুর রহমান তায়ানের দিকে গরম চোখে তাকিয়ে বলল, তুমি আমাকে কাল্লু বলছো? আমাকে তোমার 22 বছর বয়সের যুবক মনে হয়। তোমার মতো শ্বশুর হচ্ছে আমি। এখন থেকে আমাকে আঙ্কেল বলবে, ঠিক আছে? তায়ানও ঢোক গিলে মাথা নাড়ায়। সাইমা যেন রেগে যাচ্ছে। কেন সে ইচ্ছে করে এখানে আসতে গেল? কালুর রহমান বারেক রেজওয়ানের দিকে তাকিয়ে বলল, বাবা, আপনি যখন এত করে বলছেন তখন আমি রাজি। মুহূর্তেই সকলের মুখে হাসির ঝলক দেখা যায়। সিনথিয়া রহমান মিষ্টি আনতে চলে যায়। একটু পরে তিনি মিষ্টি নিয়ে আসে এবং সবার হাতে একটা করে মিষ্টি দেয়। হাসি মুখে তিনি বলে, নাও নাও, আমি নিজেই মিষ্টি বানিয়েছি গরুর ঘন ময়লা দিয়ে। তায়ান যা একটু মিষ্টি মুখে দিয়েছিল, কথাটা শোনা মাত্রই সাথে সাথে ফেলে দেয়। দীপ একটা ঢোক গিলে বলল, মানে আমরা গরুর দুধকে ময়লা বলি। তায়ান চোখ ছোট ছোট করে বলে, কিন্তু কেন আন্টি? বোকা ছেলে, তুমি জানো না গরু সারা দিন যে খাবার খায় তা পেটে গিয়ে হজম হয়। সেই হজম ক্রিয়া খাদ্য কিছু গরুর প্রস্রাব পায়খানা হিসাবে বেরিয়ে যায়, আর কিছু দুধ হিসাবে বের হয়। এজন্যই আমরা ময়লা বলি, বুঝলে? দীপ তায়ান অসহায় মুখ নিয়ে মাথা উপর নিচ করে। সিনথিয়া রহমানের কথা শুনে কারো আর খাওয়া হলো না। এর মাঝে সিমরান তাহি দিশাকে সাজিয়ে নিয়ে এলো। দিশাকে দীপের সামনে বসিয়ে দেওয়া হয়। দিশা দীপের দিকে তাকিয়ে হাসে। দীপও হাসে। এই মেয়েটার জন্য তাকে এসব সহ্য করতে হচ্ছে। এরপর তাদের বিয়ের তারিখ ঠিক করা হয়। আজ থেকে 2 মাস পর বিয়ে। তায়ান একটা মিষ্টি দীপের মুখে ঢুকিয়ে দিয়ে বলল, কংগ্রাচুলেশন ইয়ার, তুই বাবা হতে যাচ্ছিস। কথাটা শোনা মাত্রই উপস্থিত সকলে চোখ বড় বড় করে তায়ানের দিকে তাকায়। তায়ান দাঁত কেলিয়ে হেসে বলল, আমি বলতে চাচ্ছিলাম তুই বড় হয়ে যাচ্ছিস। দীপ যেন হাঁপ ছেড়ে বাঁচে। অল্পের জন্য তার বিয়ে ভেঙে যাচ্ছিল। তায়ান বেচারা এখান থেকে তার মাথাটাও গেছে। আর কিছুক্ষণ থাকলে সোজা মেন্টাল হসপিটালে যেতে হবে। সাইমন উঠে বলে, তাহলে এবার আমরা আসি। সে কি, এখনো দুপুরের খাবার বাকি? তোমরা কিছুতেই দুপুরের খাবার খেতে যেতে পারবে না? তোমরা এতক্ষণে এত কিছু খেয়েছো, এখন বলতে পারবে না তোমাদের খিদে আসতে, তাই আমিও শুনবো না। তোমাদেরকে দুপুরেও খাওয়াবো, না খেয়ে যাবে না। সাইমন বিরক্ত হয়ে বলে, আমরা নয় অন্য একদিন এসে খেয়ে যাব। আজকে আমাদের অনেক কাজ। আসে। বলেই গট গট করে বাইরে বেরিয়ে যায় সাইমন। তার পিছে এক এক করে সকলে বিদায় নিয়ে নিয়ে বেরিয়ে যায়। সিমরান তাহি কোনো রকম বাইরে বেরিয়ে এসে চেপে রাখা হাসি ছেড়ে দেয়। তা দেখে সাইমন চোখ গরম করে তাদের দিকে তাকায়। সাথে সাথে দুজনেই হাসি থামিয়ে গাড়িতে গিয়ে বসে। তায়ান অফিসে বসে বিরক্তি মাখা মুখে ফাইল দেখছে। একটা ডিল সে কিছুতেই মিলাতে পারছে না। শেষে বিরক্ত হয় ফাইলটা ছুঁড়ে মারে টেবিলে। তায়ান কপালে হাত ঠেকিয়ে নিচের দিকে তাকিয়ে বসে আছে। তখনই একটা মেয়েলি কণ্ঠে কেউ বলে উঠল, মে আই কাম ইন স্যার? তায়ান নিচের দিকে তাকিয়ে বলল, কামিন। তখনই ভেতরে প্রবেশ করল তাহি। তাহিকে এখনো তায়ান দেখতে পায়নি। তাহি গিয়ে একদম তায়ানের পাশে দাঁড়িয়ে পড়ে। তাহি এসেছে তায়ানকে জ্বালাতে এবং দেখতে। তায়ানকে না দেখলে এখন যেন তাহি কিছুতেই শান্তি পায় না। তাই আজকে তার এখানে আসা। তাহি তায়ানের দিকে একটু ঝুঁকে বলে, জান, এই জান, কি খাবে তুমি? চা নাকি কফি? হট কফি নাকি কোল্ড কফি? পরিচিত কণ্ঠ পেয়ে সাথে সাথে মাথা তুলে তাকায় তায়ান। তাহিকে দেখা মাত্রই দাঁড়িয়ে যায়। তুমি এখানে? তাহি একটু ঢং করে বলল, হ্যাঁ জান, আমি তোমাকে একটু দেখার জন্য পাগল হয়ে ছুটে এসেছি জান। তুমি এখানে এসে একদম ঠিক করনি, এক্ষুনি চলে যাও। তাহি এবার তায়ানের কাছে গিয়ে পা উঁচু করে তার ঘাড়ে নিজের 2 হাত দিয়ে জড়িয়ে ধরে। তায়ানের দিকে তাকিয়ে ধীর গলায় বলে, আপনি কেন এভাবে আমার থেকে দূরে দূরে থাকেন? হ্যাঁ, আপনি কি আমার কষ্টটা একটুও বোঝেন না? আমি যে সত্যি আপনাকে ভালোবাসি, তবুও কেন আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নেন? তায়ান চোখ বন্ধ করে নিজেকে আটকানোর চেষ্টা করছে।
শুধু কি তাহি কষ্ট পাচ্ছে, সেও তো কষ্ট পাচ্ছে। এই মুহূর্তে তাহির এত কাছে আসা এবং এমন আবেগপ্রবণ কথা শুনে তায়ান যেন নিজেকে আটকানোর আপ্রাণ চেষ্টা করছে। তায়ান তাহির দুহাত তার ঘাড় থেকে নামিয়ে বলে, তাহি, আমার যা বলার সেই দিনই বলে দিয়েছি, এখন তুমি আসতে পারো। আর এইসব নিয়ে আমাকে বিরক্ত করো না। তায়ানের কথায় যেন খুব কষ্ট পেল তাহি, তবুও তায়ানকে বোঝানোর চেষ্টা করলো। দেখুন, আপনি ভাইয়ার জন্য চিন্তা করবেন না। ভাইয়া এতে অমত কখনোই দেবে না, আমি জানি। আমি কি বলেছি শানের জন্য কোনো সমস্যা? আমি তোমাকে ভালোবাসি না, এটাই মেন কথা। কথা না বাড়িয়ে চলে যাও। আমি জানি আপনি আমাকে ভালো